আইলিভ সাকসেস স্টোরিতে আমরা এখন একটু অন্যভাবে যাই। আসলে আমার দেখা এরকম মানুষ খুব কম, তিনি আজও নিজেকে বলেন, নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলেন স্ট্রাগলিং। যদিও অঙ্ক করা হয়, অনেকটা কর গুনতে হবে এরকম কাজ, তিনি একটাকে বাদ দিয়ে রেখেছেন। তারপরেও তিনি তিনটি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ভেবে দেখছেন, হয়তো ভেবে নিয়েছেন কোনটাতে জয়েন করবেন। চান্দ্রিক হায়াত, ওয়েলকাম টু আইলিভ সাকসেস স্টোরি। থ্যাংক ইউ। পছন্দ করেন ট্রেক করা। আসলে ট্রেক করাটাই যে তার পছন্দ সেটা নয়, যখন যেটা ভালো লাগে তখন সেটা করাটাই তিনি পছন্দ করেন। ঠিক যেন সবকিছু জীবনের ছেলে খেলাকে সেই অর্থে নেগেটিভ অর্থে বলবো না, ঠিক তেমনি যেভাবে চাকরির পরীক্ষায় আজ মনে হয়েছে এই পরীক্ষায় বসবো, তিনি সাকসেস হয়েছেন, কাল ভেবেছেন এই পরীক্ষায় বসবো, তিনি সাকসেস হয়েছেন। এইভাবেই কিন্তু তিনটে, জানি না উদ্দেশ্যটা কোথায়, স্বপ্নর সীমাটা কোথায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। ছোটবেলার কথা আপনার থেকে জানবো, ছোটবেলা থেকে কিভাবে বড় হবো? ছোটবেলায় আমি কলকাতায় বড় হয়েছি, কলকাতায় জন্ম আমার, সেন্ট্রাল কলকাতায় জন্ম। সেখান থেকে আমার বড় হওয়া, স্কুলিং হোলি চাইল্ড গার্লস হাই স্কুল, তারপরে পাঠভবন, তারপরে আমি বিটেক করি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তারপরে আমি চাকরি করি আইসিআইসিআই ব্যাংকে 5 বছর। তারপরে সাডেনলি আমার মনে হয় যে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত, তো আমি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করি। কিন্তু আপনি যেটা বললেন যে আপনি বিটেক করেছেন, লক্ষ্যটা এক পথে ছিল, লক্ষ্যের এই সুইচ ওভারের কারণটা? লক্ষ্যর সুইচ ওভারের কারণ হচ্ছে বিটেক করাটা, তখন আমি চান্স পেয়েছিলাম, বিটেক করেছিলাম। তারপরে আমি 5 বছর চাকরি করি ব্যাংকে, কারণ আমার দিদি ব্যাংকে ছিল। তো সেখান থেকে আমার মনে হয় যে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে বেশ ভালো অপরচুনিটি আছে, গ্রোথ আছে, তো আমি পরীক্ষা দিই, পাশ করি, ব্যাংকিং সেক্টরে জয়েন করি। তারপরে 5 বছর করার পরে আমার সাডেনলি মনে হয় যে না, আমার একটু সিভিল সার্ভিসের দিকেও, তখন আমি জানতে পারি আশপাশ থেকে যে আমার অ্যাকচুয়ালি তার আগে জানা ছিল না যে সিভিল সার্ভিসের পরীক্ষার প্যাটার্ন কীরকম হয়, কিভাবে কি শুরু করতে হয়, কিভাবে প্রসেস কীরকম পরীক্ষার, এই যে প্রিলি, মেন্স, ইন্টারভিউ, এই 3টে ফেজেসগুলো আমার ঠিক জানা ছিল না। কারণ আমার বাড়িতে কেউ ছিল না যে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছে, আমার বাড়িতে বেসিক্যালি সবাই প্রফেসর, টিচিং লাইনে। তো সেই কারণে তারপরে আমার জানার পরে আমি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করি। প্রকাশ না করলেও কোথাও বোধহয় একটা মানসিকতা কাজ করে, সেটা হচ্ছে অন্য কাউকে নয়, নিজেকে দেখানো আমিও পারি। প্রতিটা ধাপ নিজেই যেন নিজের সামনে একটা হার্ডেল দাঁড় করানো আর সেটাকে পেরিয়ে যাওয়া, ঠিক এই মানসিকতায় ঠিক কোথায় কাজ করে? হ্যাঁ, এটা আমার সবসময় কাজ করে যে আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে এবং আমি সত্যি, আমার মনে হয় যে রিস্ক নেওয়া উচিত। কারণ একটা জায়গা আমি পড়েছিলাম, স্বামী বিবেকানন্দের একটা বাণী, যে অলওয়েজ ইউ শুড টেক রিস্ক, আইদার ইউ লার্ন অর ইউ গাইড। তো সেই জায়গাটা আমার খুব নাড়া দিয়েছিল যে সত্যি রিস্ক নেওয়া উচিত। তো সেই কারণে। কোন সময়টাতে ভাবলেন যে না, আমাকে একটু সরকারি চাকরির দিকে যাই, ডাব্লিউবিসিএস এই ফরমেশনে হতে চাই? এটা আমার ব্যাংকে থাকাকালীনই আমার মনে হয়েছিল। লাস্ট ইয়ার যখন আমি লাস্টের দিকে, মানে 5 বছর চাকরি করেছিলাম, তখন লাস্টের দিকে আমার মনে হয়েছিল যে আমার ব্যাংক ছেড়ে এই জায়গায় যাওয়া উচিত, সিভিল সার্ভিসের দিকে। আইলিভ সম্পর্কে জানাটা কিভাবে আসা? আচ্ছা, আইলিভ সম্পর্কে জানাটা আমার বোধহয় ইউটিউব থেকে আমি জেনেছিলাম আইলিভ সম্পর্কে, ইউটিউবের মাধ্যম থেকে। যখন আসলেন, আপনি বিটেক করেছেন, আপনি একদিকে ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করেছেন, কিন্তু সেই মানে ছোটবেলার পড়ার মতন সব সাবজেক্ট নিয়ে আবার পড়তে বসা, এটা কতটা প্রবলেমেটিক ছিল? এটা খুবই প্রবলেমেটিক ছিল, কারণ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে আবার আর্টস, এবং আমার বাবা নিজেই হিস্ট্রি প্রফেসর ছিলেন, কিন্তু আমি পার্সোনালি মানে হিস্ট্রিতে খুব একটা ভালো ছিলাম না। তো হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু, আবার পড়াশোনা, পলিটিক্যাল সায়েন্স সব কিছু পড়াশোনা করা খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু চ্যালেঞ্জিংও ছিল। ভালো লাগছিল বেশ নতুন করে আবার শুরু করা, তো সেটা তো ছিলই। এডুকেশন সিস্টেম বা প্রসিডিওর, আমি মেইনলি বলবো, নর্মাল আমরা এডুকেশন প্রসিডিওর যেটা দেখি আর এই কম্পিটিটিভ এক্সাম, এই দুটোর মধ্যে মেইন পার্থক্য কোথায়, যে জায়গাটা প্রত্যেকটা ছেলেদের বোঝা উচিত? এডুকেশন সিস্টেমে যেটা আমার মনে হয় যে সেখানে কম্পিটিটিভ, যেই কথাটা হলো কম্পিটিশন ব্যাপারটাই হয়তো সেই জায়গাটা সেরমভাবে নয়। মানে এই জায়গাটা আমি বলতে চাই যে
আমি আমার কথাটি বলতে চাই, যখন আমি বিটেক করেছি তখন আমার মনে হচ্ছে ঠিক আছে এই 40% মার্কস তাহলে আমাকে এইটা পেতে হবে, কিন্তু এইখানে কম্পিটিটিভ এক্সামে WBCS এর ক্ষেত্রে আমি যদি বলতে চাই, তোমার মানে কারোর বেটারমেন্টের কোনো শেষ নেই, মানে তোমার নিজের সাথেই নিজের স্ট্রাগল। এইবারে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি বেস্ট হয়তো আজকের দিনে দাঁড়িয়ে। যদি আমি 20 সালের কথা বলি, 20 সালের যেই পরীক্ষাটা আমি WBCS গ্রুপ সি পেয়েছি, সেখানে আমি 20 সালে মনে হচ্ছে হয়তো আমি বেস্ট পজিশনে আছি মনে হয়েছে আমার, কিন্তু এখন যখন আমি রেজাল্ট দেখেছি তখন আমি গ্রুপ এ ক্লিয়ার করতে পারিনি, তখন আমার মনে হয়েছে যে না, তার মানে বেস্ট ছিলাম না। তো আমার আবার সেই স্ট্রাগলটা আবার স্টার্ট হয়েছে, মানে নিজেকে বারবার নিজেকে চ্যালেঞ্জ করা ফেলিয়ার দিয়ে। আমার মনে হয় সেইটা হয়তো কম্পিটিটিভ এক্সামের একটা পজিটিভ দিক, আবার হয়তো একটা নেগেটিভ দিক, কারণ বারবার এটা ব্রেক করে কিন্তু বারবার এটা নিজেকে তৈরিও করে, মানে ইট উইল ব্রেক ইউ বাট ইট উইল মেক ইউ অ্যাট দ্য সেম টাইম। জানতে চাইবো সেটা হচ্ছে আপনি নিজেকেই চ্যালেঞ্জ করছেন, নিজেই ব্রেক করছেন, এই জায়গাটাতে পেশেন্স কতটা দরকার? পেশেন্স তো প্রচুরই দরকার, পেশেন্স খুবই দরকার। ঘুম থেকে উঠে রোজ সকালবেলা বই খাতা নিয়ে আবার বসা, এবং রেজাল্টের পরে যদি পজিটিভ রেজাল্ট না হয়, নেগেটিভ রেজাল্টের পরে আবার ঘুম থেকে উঠে আগের দিন ধরুন রেজাল্ট বেরিয়েছে, তারপরে পরের দিন সকালবেলা আবার নিজেকে না আবার করতে হবে, সেই জায়গাটা নিজেকে সব কিছুকে গ্যাদার, মানে ইউ শুড গ্যাদার ইয়োরসেলফ আপ, নিজেকে আবার গ্যাদার করে তারপরে আবার পড়াশোনা করাটা ডেফিনেটলি অনেক পারসিভিয়ারেন্স এবং পেশেন্সের দরকার। আর এমনিতেও এই পরীক্ষাগুলি, সিভিল সার্ভিস পরীক্ষাগুলি অনেকটা টাইম টেকিং প্রসেস, তো ডেফিনেটলি পেশেন্সের দরকার। এখানে আমি যেটা বলবো যে স্টুডেন্টদের মধ্যে যেটা দেখি পেতে হবে, মানে সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বইয়ের মধ্যে যেন মুখ বুজে থাকা, সেটা কি সত্যি জরুরি নাকি অনেক বেশি প্ল্যান ওয়েতে আমাদের পড়াশোনার মধ্যে থাকাটা জরুরি? স্ট্র্যাটেজি ডেফিনেটলি দরকার এক্ষেত্রে, কারণ স্ট্র্যাটেজি এমন একটা জিনিস যেটা হচ্ছে শুধু, কারণ এই পরীক্ষায় সিলেবাস প্রিডিফাইন্ড, এই পরীক্ষায় আমরা জানি যে কীরকমভাবে কোয়েশ্চেন আসে, মানে 800 MCQ গ্রুপের ক্ষেত্রে 800 ডেসক্রিপটিভ, তো সেক্ষেত্রে আমরা জানি যে কিরকম কোনটা ডেসক্রিপটিভ কোনটা MCQ, কিন্তু স্ট্র্যাটেজিটা খুব দরকার, নিজের স্ট্রেংথ আর উইকনেসটা বোঝাটা খুব দরকার, যে কোন জায়গাটা আমার মার্কস আসবে, কোন জায়গাটা আমি ল্যাক করছি, কোন জায়গাটা আমার ড্রব্যাক আছে। আর এক্ষেত্রে আমি বলবো আইলিভ সেই জায়গাটা আমাকে ডেফিনেটলি হেল্প করেছে, যে আমার ড্রব্যাকগুলো ফাইন্ড আউট করার জন্য ডেফিনেটলি আমাকে হেল্প করেছে। হ্যাঁ, ঠিক কিভাবে আপনি আইলিভ থেকে গাইডেন্সটা পেয়েছেন? গাইডেন্স দেখুন, আমি প্রথমে অলরেডি আমি জানতাম, মানে আমার বেসিকটা তৈরি ছিল এখানে আসার আগে, কিন্তু যেটা এখানে এসে আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমি বারবার একই ভুল করতাম, সেই ভুলগুলো আইডেন্টিফিকেশন অফ দোজ মিস্টেক্স এইখানে এসে আমার হয়েছে, মানে যেই ড্রব্যাকসগুলো আমার ছিল বারবার ভুল করা, বা সেম জায়গাটা আমি মানে সেম পাথটা আমি ফলো করছি, সেই পাথ আইডেন্টিফিকেশন, যে না এই জায়গাটা এরমভাবে হচ্ছে না, তো অন্য পাথ তোমাকে ফলো করতে হবে, সেই জায়গাটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে আইলিভ। আর আরও একটা ব্যাপার হচ্ছে এখানে আমি ভীষণভাবে মেন্টাল সাপোর্ট পেয়েছি, মানে স্যারেরা এবং ম্যাডাম, চেয়ারপারসন ম্যাডাম আমাকে সবসময় বলতেন হবে চান্দ্রি হবে, তো সেই জায়গাটা আমার খুবই হেল্প হয়েছে, যে মানে স্যারেরা এবং ম্যাডামরা যখন আপনার ওপর মানে কারোর ওপর আস্থা দেখায়, তখন তার নিজেরও কনফিডেন্সটা অনেক বুস্টেড হয়ে যায়, না অনেক লেভেল আপ হয়ে যায় কনফিডেন্সটা, তো সেই জায়গাটা ডেফিনেটলি অনেকটা হেল্প। যারা আগামী দিনে এরকম ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য জাস্ট আপনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, ঠিক কি ধরনের প্রশ্ন আপনি ফেস করেছেন, কিভাবে সেটা যদি আপনি একটু বলেন। কোন ইন্টারভিউ? এই পার্টিকুলার লাস্ট ইন্টারভিউ? আচ্ছা, লাস্ট ইন্টারভিউতে আমাকে যারা বোর্ড মেম্বার্স ছিলেন তারা আমাকে বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জিজ্ঞেস করেন, আমি যেখানে সিলেক্টেড হয়েছি মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সেই ব্যাপারে কিছুটা জিজ্ঞেস করেন, সেই ডিপার্টমেন্ট কি, কোন ডিপার্টমেন্টের আন্ডারে, কোন মিনিস্ট্রির আন্ডারে, কোন মিনিস্টার বর্তমানে আছেন, উনি ওইগুলো জিজ্ঞেস করেন। প্লাস আমাকে যেটা জিজ্ঞেস করা হয় যে আমাকে আমার অ্যানসেস্ট্রাল হোম থেকে জিজ্ঞেস করা হয়, মানে অ্যানসেস্ট্রাল প্লেস থেকে, যেমন আমার পূর্ব মেদিনীপুর, সেখান থেকে আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, সেখানে সেটা কিসের জন্য বিখ্যাত, একজন নাম বলুন, অনারেবল মানে একজন কুইট ইন্ডিয়া মুভমেন্টে পার্টিসিপেট করেছেন এরকম একজনের নাম বলুন, মানে এরকম টাইপের কোয়েশ্চেন করা হয়। মোটামুটি আমার ইন্টারভিউতে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল, এবং স্যার এবং ম্যাডামরা প্রত্যেকেই ভীষণ কর্ডিয়াল ছিলেন। আপনার মুখ থেকে শুনতে চাইছি ঠিক কোন তিনটে চাকরি আপনি সীমা পার করেছেন, সেই ডেজিগনেশন বা সেইগুলো সম্পর্কে। আচ্ছা, আমি ক্লিয়ার করেছি আইসিটি সুপারভাইজার,
আর মিসলেনিয়াস সার্ভিস 2019, সেখানে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছি। আর বর্তমানে আমি WBCS গ্রুপ সি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ কারেকশনাল হোমস হিসেবে সিলেক্টেড হয়েছি। আপনি কোন জায়গাটাতে নিজেকে নিয়োজিত করছেন এখন বর্তমানে বর্তমানে? কোথায় যাব আমি? হ্যাঁ, বর্তমানে আমি গ্রুপ সি হয়তো সিলেক্ট করব, কিন্তু সামনে দেখি। আগামী দিনে যারা তৈরি হচ্ছে তাদের জন্য কি মেসেজ আছে আপনার? তাদের জন্য মেসেজ যে ডোন্ট গিভ আপ অ্যান্ড ডোন্ট গিভ ইন। হবে, আজ না হয় কাল হবে, জাস্ট লেগে থাকো, হবেই। অভিভাবকদের জন্য? অভিভাবকদের জন্য এটাই যে সাপোর্ট করুন আপনার ছেলে মেয়েদের। কখনো ছেলে মেয়ে যদি চাইছে যে এটা করতে, সিভিল সার্ভিস বা যে কোনো পরীক্ষা, যে কোনো জিনিস, তো সেক্ষেত্রে আমার মনে হয় অভিভাবকদের বলা উচিত, মানে আমি বলবো যে ছেলে মেয়েদের সাপোর্ট করুন। তাদের এমনিতেই তারা প্রচণ্ড প্রেশারাইজ থাকে পরীক্ষা নিয়ে, আর প্রেশার বাড়াবেন না, তাদের সাপোর্ট করুন এবং এই আর কি সাপোর্ট করুন। বিশেষ করে মেয়েদের বাড়ির লোকেদের আমি বলবো যে বিয়ে নিয়ে প্রেশার দেবেন না। হ্যাঁ, লাস্টে যে প্রশ্নটা আমি হয়তো করেই ফেলতাম, সেই প্রশ্নের কিছুটা উত্তর আপনি দিয়ে দিলেন, মেয়েদের বিয়ে নিয়ে প্রেশার দেবেন না। এই জায়গাটাতে সোসাইটিকে কি মেসেজ দেবেন একজন সাকসেসফুল স্টুডেন্ট হিসেবে, আগামী দিনের সাকসেসফুল একজন মানুষ হিসেবে? দেখুন, এটা একটা ব্যাপার হচ্ছে যে আমাদের সোসাইটাল যে নর্মস, সেটাই হয়তো সোসাইটি ডিফাইন করে দিয়েছে যে মেয়েদের উইদিন 30 বা যেরকমই হোক সেরকমভাবে বিয়ে করা উচিত। কিন্তু বিয়েটা আমার মনে হয় ভীষণই একটা প্রাইভেট অ্যাফেয়ার। তো সেই ক্ষেত্রে কোনো সোসাইটি এইটা বলে দিয়েছে বা এটা এরকমভাবে হওয়া উচিত সেটা নয়। যখন মনে হবে যে কেউ, এটা ছেলে মেয়ে ইরেসপেক্টিভ অফ ছেলে মেয়ে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যে যার যখন মনে হবে, আমার মনে হয় এটা ভীষণই প্রাইভেট অ্যাফেয়ার, তার তখনই সেটা করা উচিত। তো সেক্ষেত্রে কখনোই জোরে দেওয়া উচিত নয়। শেষ যেটা জানতে চাইবো, আইলিপ পরিবারের একজন সদস্য হিসেবে আইলিপের টিচার্স, আইলিপ ম্যানেজমেন্ট কি বলবেন আপনি? আমি তো এটাই বলবো যে স্যারেরা আমাকে প্রচুর হেল্প করেছেন, বিশেষ করে অয়ন স্যার প্রচুর হেল্প করেছেন, শ্রীমানি ম্যাডাম প্রচুর হেল্প করেছেন, শুভিন্ত স্যার আমাকে লিটারেলি মানে হাতে ধরে শেখানো যে বাংলা, যে এরমভাবে লেটার লিখতে হবে, এরমভাবে প্রতিবেদন লিখতে হবে। তো আমি ভীষণই গ্রেটফুল এনাদের কাছে, খুবই খুবই আমাকে সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।